এখন আমরা আছি বান্দরবান সাঙ্গু নদীর তীরে। আমরা একটা নৌকার রিজার্ভ করে বান্দরবান সাঙ্গু নদীতে যাওয়ার জন্য বার্মিস বুটেই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমরা গতকাল থেকে বার্মিস বুট একটা রিজার্ভ করছি। তো অল্প কিছু টাকা দিয়ে এই মনে থেকে বুট রিজার্ভ করে আমরা আজকে যাচ্ছি পাহাড়ি একটা এরিয়াতে। এরিয়াটার নাম হচ্ছে নপতং। আমরা যাচ্ছি মূলত একটু ভ্রমণ করতে, মানে নৌকা ভ্রমণ প্লাস পাহাড়ি এরিয়াগুলো আমরা দেখবো ঘুরে ফিরে। পাহাড়ের অনেকগুলো বিজনেস আছে, আমরা এক্সপ্লোর করব পাহাড়ে কোন কোন বিজনেসগুলো করা যায় বা বিজনেস আইডিয়াগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কাটাকাটি করবো। সো লেটস গো। এটা হচ্ছে সাঙ্গু নদী। আমরা হচ্ছে বান্দরবান মধ্যমপাড়া থেকে সাঙ্গু নদী বেয়ে যাচ্ছি উপরের দিকে। অর্থাৎ সাঙ্গু নদীগুলো অনেকগুলো শাখা থাকে। রংছড়ি উপজেলাতে যাওয়ার জন্য একটা শাখা, রোমাতে যাওয়ার জন্য একটা শাখা, থানচিতে যাওয়ার জন্য আরেকটা রাস্তা। এই তিনটার রাস্তার বাইরেও কিন্তু সাঙ্গু নদীর অনেকগুলো ছোট ছোট শাখা প্রশাখা আছে। তো আমরা যেতে যেতে দেখবো কোথায় কিভাবে যাওয়া যায়। তো কিছুক্ষণ যেতে যেতে ভূতের উপরে আমি একেবারেই শুয়ে পড়লাম, অনেক টায়ার্ড লাগতেছিল, কিন্তু মজা লাগতেছিল। সাঙ্গুর আশেপাশে অনেক সুন্দর সুন্দর সিন আছে যেগুলো আমরা উপভোগ করতেছিলাম। আমাদের সাথে আছে হচ্ছে ইমন, যে নৌকা চালাচ্ছে। আমার পিছনে আছে এক হচ্ছে ছোট ভাই আদিত্য। সো আমরা যাচ্ছি একেবারে গভীর একটা এরিয়াতে। তো সামনে বসা আছে হচ্ছে আমার ওয়াইফ। ও খুব মজা করতেছিল, কারণ ফার্স্ট টাইম নৌকা ভ্রমণ করতেছে, যার কারণে মজা পাচ্ছিল। বাংলাদেশে একমাত্র খরস্রোত নদী হচ্ছে সাঙ্গু নদী। সাঙ্গু নদী এত সুন্দর, যদি কেউ না যান তাহলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর যে একটা নদী হয়। চারপাশে বন জঙ্গল গাছপালা, এবং ইভেন এমন এমন জায়গা দেখতে পারবেন যে সাঙ্গু নদীর আশেপাশে বা সাঙ্গু নদীর মাঝখানে অনেকগুলো বড় বড় পাথর আছে। যদিও বা আমরা ওই পর্যন্ত যাব না, প্রায় 30 মিনিট যাওয়ার পর আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশন লোকেশনে। সো আমরা আসছি এই পাড়াতে, এটা হচ্ছে নপতং পাড়া। নপতং পাড়ার বোটের তীরে আমরা চলে আসছি। সামনে যেটা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়ে হচ্ছে আমরা গ্রামের উপরে উঠব। তো মোটামুটি আমরা তীরে ভিড়ে আসছি। ওদের জন্য ওয়েট করতেছিল ওইখানকার এক ছোট ভাই, যেহেতু আমরা 2 দিন আগে খবর দিয়ে রাখছি আমরা আসতেছি ওদের এরিয়াতে। পানির স্রোত থাকার কারণে বোটটা বিরানো কষ্ট হচ্ছিল। তারপর ইমন বোটের নোঙরটা ভালো করে দেওয়ার পর আমরা তীরে ভিড়লাম। বিরার পর আমরা উপর থেকে উঠতেছি সিঁড়ি বেয়ে। পরে কিছুক্ষণ ওঠার পর বাম সাইডে একটা রাস্তা গেছিল, ওইদিকে হচ্ছে আমাদেরকে যে রিসিভ করতে আসছে ওনার ছোট্ট একটা বাড়ি, বাঁশের বেড়া দিয়ে তৈরি, একদম ন্যাচারাল একটা কি বলে এটা জুমের ঘরের মতো। তো ওইখানে তার বাচ্চারা ওয়েট করতেছিল আমাদের জন্য। দেখতেছি ভিতরে একেবারেই অন্ধকার, যেহেতু এখানে কোনো জানালা নাই, বাঁশ দিয়ে তৈরি পুরোটা। এখানে ঢুকেই একেবারে শুয়ে পড়লাম। বেড়া করে কিছুক্ষণ শুয়েছিলাম। এর পরে আমাদের সাথে যারা আসছে ওরা এই বাসাটায় প্রবেশ করতেছিল। কিছুক্ষণ থাকার পর রুমের ভিতর যেহেতু অন্ধকার ছিল, তো যার কারণে বাড়ির ওনারকে লাইট দিতে বললাম। এখানে যেহেতু কারেন্ট নাই, যার কারণে ওর এখানে থাকা সোলার লাইটে জ্বালাই দিছে। আমরা যেহেতু গ্রামে আসছি, বাইরের থেকে যদি লোক আসে এরা দেখতে আসে, অনেকে দেখতে আসছে। এলাকার একদম ছোট ছোট পোলাপাইন থেকে মোটামুটি মধ্যবয়স্ক পর্যন্ত আমাদেরকে দেখতে আসছে। আমাদের জন্য বেশ কিছু আইটেম রান্না করতেছিল। এখানে ন্যাচারাল যে খাবারগুলো আছে, মানে শশা তার নিজের ক্ষেত থেকে, জঙ্গলি মুরগ একটা সে কোথা থেকে জানি পাইছে, সেটাই রান্না করতেছিলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে আমরা তার ভিডিও করতেছিলাম, আর পাশাপাশি ওনার সহযোগিতা করতেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমরা অন্য একটা জায়গাতে যাব। মরিচ বাটতেছিল, মরিচ আর মশলা মুরগিটা রান্না করার জন্য। মরিচ আর বাটতে যেহেতু তার লেট হচ্ছিল, আমরা ওনাকে সহযোগিতা করতেছিলাম। পাশাপাশি আজকে রান্নাটাই যে মুরগির কষাটা যে আমিই করব সেটা তাকে বলতেছিলাম। সে শেষমেশ রাজি হলো। এরপরে হচ্ছে সে মরিচ বাটতেছিল, তারপরও যেহেতু মরিচটা আরো বেশি ঘন হয় বা কুড়ি হয়। তো মরিচ টরিচ বাটার শেষ হলে আমি চুলাটা নিয়ে বসে পড়লাম মুরগিটা রান্না করার জন্য। দিন রান্না করা হয় নাই, তো যেহেতু অনেকদিন রান্না করা হয় নাই, তারপরে পূর্বে যেহেতু রান্নার এক্সপিরিয়েন্স আছে, ব্যাচেলর থাকার অবস্থায় অনেক রান্না বান্না করছি, এই কারণে হচ্ছে চুলাটা নিয়ে আবার বসে পড়লাম। এটা হচ্ছে মাটির চুলা, যেটা লাকড়ি দিয়ে রান্না করব। আগুনটা ধরার পর আমরা পরিমাণ মতো লবণ আর তেল মশলা পাটি দিয়ে আমরা কিছুক্ষণ কষালাম। পাশে ও সহযোগিতা করতেছিল আমাকে, যেহেতু কোথায় কি আছে আমি জানি না। মশলাপাতিগুলো সে দিচ্ছিল, যদিও আমি বলে দিচ্ছি পরিমাণগুলো কত হবে, সে নিজের মতো আইডিয়া করে দিচ্ছিল। তো পরিমাণ মতো মশলাপাতি দেওয়ার পর চুলাতে তুলে দিলাম। চুলাতে তোলার পর আমরা কিছুক্ষণ কষালাম যাতে মশলাগুলো একেবারে সেন্ট যাতে আসে। এখানে খুব বেশি গর্জিয়াস টাইপের কোনো মশলা দেওয়া হয় না, যেহেতু পাহাড়ের রান্না, পাহাড়েরা এত বেশি মশলা খায় না।
তারপর যেহেতু আমরা যাব, যার কারণে সে কিছু মশলা নিয়ে রাখছে, রাঁধুনির মশলা। তো এরপর ওনাদের এখান থেকে ঝাল মরিচ, তা পাহাড়ের জন্য মরিচ ছোটগুলা, ওই ছোটগুলা শুকনা বাটি ছিল, ওগুলা চুলাতে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষালাম, যাতে মরিচগুলা একেবারে কিছুক্ষণ কষানোর পর দেখতেছিলাম তেলগুলা শুকাই গেছে। এরপরে যেহেতু তেল কম হবে, মাংসটা তুলনামূলক একটু বেশি, আমরা 4 জন বা 5 জনের জন্য। নর্মালি যেহেতু ওরা কাঁচা তেলটা খায় না, এই কারণে তেলটা যাতে একেবারে গন্ধটা যাতে চলে যায়, এই কারণে আমি বেশ কিছুক্ষণ আবার কষালাম। কষানোর পরে কিছু মশলা কম হচ্ছিল, যেমন হলুদটা সে দিতে ভুলে গেছিল, এই কারণে হলুদটা আমি আবার পরিমাণ মতো নিয়েই আবার কিছুক্ষণ কষালাম। এদিকে দেখতেছে বাইরে 2-3টা ছেলে দেখতেছে আমার রান্না, আমি কিভাবে রান্না করতেছি। মেবি ওরা হয়তো চিন্তাও করতেছে যে আমরা ঘুরতে এসে আবার রান্না করতেছি কেন। তো বেশ কিছুক্ষণ কষানোর পর আমরা মাংসটা দিয়ে আর কিছুক্ষণ মিক্স করে নিলাম, যাতে মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যায়। যদি সুন্দর করে মশলাগুলো মাংসের ভিতরে না যায়, তাহলে কিন্তু স্বাদটা এত বেশি মজা হবে না। এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর উপরে ঢাকনাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এরিয়াটা একটু ঘুরে দেখার জন্য। এখানে এসে দেখতেছি বিশাল একটা বট গাছ আছে। এটা হচ্ছে এলাকারবাসীর পূজনীয় একটা গাছ, বট গাছ। এর পাশে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, টঙ্গরের মতো। আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিলাম ওখানে। আমরা 4-5 জন বিভিন্ন ধরনের কথা বলতেছিলাম, চা খাইতে চাইছিলাম, কিন্তু চা না থাকায় আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর এলাকাটা ঘুরে দেখার জন্য আবার বেরিয়ে পড়লাম। নদীর ধারে পাহাড়ি এই এরিয়াটা অনেক সুন্দর। এখানে পাড়ার মাঝখান দিয়ে অনেকগুলো নারকেল গাছ আছে, আর পাড়াটা একটু শুষ্ক ছিল, যদিও এখন বৃষ্টির কারণে একটু ভিজা ভিজা থাকবেই। গ্রামের প্রত্যেকটা বাড়ি হচ্ছে মাচাং বাড়ি, অনেক উঁচু উঁচু বাড়ি, সম্ভবত নদীর পাশে থাকার কারণে এখানে পানিও উঠতে পারে। এর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেস্ট হাউস। প্রত্যেকটা আদিবাসী গ্রামগুলোতে এরকম ছোট্ট একটা রেস্ট হাউস থাকে, যেখানে পাড়ার মানুষরা নিজের কাজ শেষ হওয়ার পর এখানে বসে ঘুমাবে বা আড্ডা দিবে। এরিয়ার যে মিটিংগুলো হয় এখানেই হবে। পাড়াটা একেবারে ছিমছাম নীরব। আদিবাসী বা পাহাড়ি এরিয়াগুলোতে দিনের বেলা হচ্ছে মানুষ খুব কম থাকে, তারা বিভিন্ন কাজে যায়। যারা জুম চাষ করে তারা জমে যায়, যারা ক্ষেত করে তারা খেতে যায়, যার কারণে এখানে খুব বেশি মানুষ নাই, একেবারেই নাই, ছোট বাচ্চা ছাড়া। ওই সময়ে আমরা যে সময় ছিলাম ওই সময় কেউ ছিল না। কিছুক্ষণ করে ওই বাড়িতে যাওয়ার পরে দেখতেছি রান্না এখনো পুরোপুরি হয় নাই আমাদের জন্য, আর কি কি জানি রান্না করতেছিল। এর ফাঁকে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর দেখতেছি রান্না পরিপূর্ণ হয়ে গেছে। হওয়ার পর দেখতেছি এখানে শশা রান্না করতে, দেখছি এটা আমি যেটা রান্না করছিলাম মাংসটা হয়ে গেছে, আর আমাদের 4 জনের জন্য ভাত বেড়ে দিছে, ওনারাও আছে, ওনারা 2 জন, টোটাল 6 জন। এখানকার হচ্ছে চালগুলা স্থানীয় যে চালগুলো উৎপাদন হয়, জুমের চাল। অনেকদিন পরে কিন্তু জুমের চালটা খাওয়া হবে। জুমের চালে অনেক বেশি প্রোটিন, এটা একেবারে বিন্নি চাল যারা খাইছে এটা তারাই বুঝবে। বিন্নি চালের কাছাকাছি আঠা একটা ভাব আছে, পুরোটাই হচ্ছে প্রোটিন। তো এখানকার জুমের চালগুলা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। 2টা মুরগি পা আমি বুকিং করে নিলাম, যে মুরগি পাটা আমি এটা হচ্ছে মুরগির মাংস, আর এটা হচ্ছে শশা। এটা ওনার একটা সালাড করছে, আমি জানি না, মরিচ, অনেক বেশি মরিচ, আমার খুব বেশি পছন্দ না, আমি জাল খাইতে পারি। তো সবাই খাচ্ছিল। তো খানা টানা খাওয়ার শেষ করার পর আমরা যেহেতু পরের একটা জায়গাতে যাব, ওর শশা খেতে যাব। সো নেক্সট ভিডিও যেটা থাকবে, সে কত পরিমাণে শশা ক্ষেত করছে, কত টাকা ইনভেস্ট করছে, কতটুকু প্রফিট করছে, সেটা নিয়ে একটা নেক্সট ভিডিও থাকবে। সো দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।